আসসালামু আলাইকুম। 1898 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে 2025 সালে, অর্থাৎ সংশোধনের প্রস্তাব করা হয়েছে উপদেষ্টা পরিষদে। ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি, যেটা আমরা বলি মার্ডার, মারামারি, এইগুলোর মামলা যেটা, সেটা আমরা যে সাধারণ মানুষ যেটা বুঝে থাকি। এখন দেখা যাক যে কোন কোন জায়গায় ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনা হয়েছে। প্রথম সংশোধনী আনা হয়েছে পুলিশের বিষয়ে। পুলিশ যখন গ্রেপ্তার করবে তখন পুলিশ তার পরিচয় প্রদান করবে, যাকে গ্রেপ্তার করবে তার কাছে পরিচয় প্রদান করবে। আমরা দেখতে পাই যে অনেকে পুলিশ পরিচয় ধরে উঠায় নিয়ে যায়, ডিবি পরিচয় উঠায় নিয়ে যায়। আমরা তার কাছে এখন থেকে আমরা তার পরিচয়পত্রটা দেখতে চাইতে পারবো। এবং এরপরে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে, তারপরে একটা চেক লিস্ট অর্থাৎ মেমোরেন্ডাম তৈরি করবে, যেখানে লেখা থাকবে কেন গ্রেপ্তার করা হয়েছে, কোন সময় গ্রেপ্তার করেছে ইত্যাদি লেখা থাকবে। এবং এই যে চেক লিস্টটা সুন্দরভাবে সুচারুভাবে পুলিশরা লিখবে। লেখার পরে ম্যাজিস্ট্রেটের সামনে সেই চেক লিস্টটা উপস্থাপন করতে হবে যে কেন আমি তাকে গ্রেপ্তার করলাম, কখন গ্রেপ্তার করলাম, কী অপরাধটা তার ছিল, এই জন্য আমি গ্রেপ্তার করে নিয়ে আসছি, এটা তাকে উপস্থাপন করতে হবে। এরপরে দ্বিতীয়ত যে সংশোধনীটা আনা হয়েছে 54 ধারার সংশোধনী। 54 ধারায় যে সংশোধনীতে আমরা দেখি সেটা হচ্ছে 54 ধারায় 9টা বিষয় আছে। এই বিষয়গুলো যদি কেউ করে তাহলে তাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, যখন খুশি তখন বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে। এর ভিতরে একটা বিষয় কগনিজেবল অফেন্স, যেটা আমলযোগ্য যে অপরাধটা। তো এই ক্ষেত্রে পুলিশ যখন খুশি তখন গ্রেপ্তার করতে পারত। কিন্তু এখন বিষয়টা অন্যরকম হয়ে গেছে। সংশোধনীর পরে 54 ধারায় গ্রেপ্তারের ক্ষমতা একটু সীমিত করা হয়েছে। অর্থাৎ যদি এই কগনিজেবল অফেন্সটা যে কোনো সময় যে কোনো কারো সামনে ঘটলেই পুলিশ তাকে যেয়ে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো, বা একটু সন্দেহবশত গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে, কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে। পুলিশের অগোচরে ঘটলে সেটা হবে না, অথবা পুলিশের অগোচরে যদি ঘটে থাকে তাহলে সে পুলিশকে নিশ্চিত হতে হবে যে না, এই ব্যক্তিটা এই অপরাধটা করেছে। পুলিশকে নিশ্চিত হতে হবে, অথবা পুলিশকে সরাসরি সেই বিষয়টা দেখতে হবে। এরপর যে সংশোধনীটা আনা হয়েছে, সংশোধনীটা হচ্ছে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব তার পরিবারকে জানাতে হবে। যত দ্রুত সম্ভব বলতে আমি যখন একজন পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে আসলো, তাকে তার পরিবারের কাছে মানে সেই সময়ে তাকে জানাতে হবে, অথবা 12 ঘন্টার ভিতরে সেই পরিবারকে অর্থাৎ গ্রেপ্তারকৃতের পরিবারকে সেই বিষয়টি জানাতে হবে। এবং যথাযথভাবে আইনজীবীর পরামর্শ অর্থাৎ আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ তাকে দিতে হবে। অনেকে সময় আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে দেয় না, বা পরিবারকে জানায় না, 2-4-5 দিন পরে পরিবারকে জানায়। বিষয়টা এখন আর এমন নেই। যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে, এবং সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এরপর একটা বিষয়, আমরা রিমান্ড অথবা গ্রেপ্তারের পরে মনে করি যে অনেক মারধর করে। আসলে আমাদের দেশের সিস্টেমটা এরকম হয়ে গেছে যে গ্রেপ্তারের পরে বা রিমান্ডের সময় অনেক টর্চার করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডের পর বা গ্রেপ্তারের পর যদি সে আসামি অসুস্থ হয়ে যায় বা আহত হয়, অর্থাৎ গ্রেপ্তার করলো, গ্রেপ্তারের পরে কোর্টে ওঠানোর আগ পর্যন্ত বা রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ডের পরে আবার রিমান্ড শেষ হওয়ার পরে যখন শেষ হবে, তারপরে কোনো আসামি যদি অসুস্থ হয় বা কোনো আহত হয়ে যায়, তাহলে ডাক্তার কর্তৃক সেটা পরীক্ষা করতে হবে। ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে পরীক্ষা করবে। যদি কোনো দায়, এক্ষেত্রে কোনো দায় পুলিশের থাকে, অর্থাৎ অনেক মারধর করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে, মানসিক বা শারীরিক নির্যাতন করা হয়েছে, এক্ষেত্রে পুলিশের যদি কোনো দায় থাকে তাহলে ওই পুলিশের বিরুদ্ধে অর্থাৎ ওই যে পুলিশগুলো ওই দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর হয়েছে যে আরেকটি সংশোধনী, যে সংস্থায় গ্রেপ্তার করবে, আমাদের অনেক সংস্থায় পুলিশি সংস্থা আছে, পুলিশ আছে, পিবিআই আছে, র্যাব আছে, সিআইডি আছে, অনেকেই আছে। এখন যে সংস্থায় গ্রেপ্তার করুক, ডিবি করুক, র্যাব করুক, পিবিআই করুক, যেই করুক, এই গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানা অর্থাৎ যে থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে বা ওই যে র্যাবরা যে থানার অধীনে আছে সেই থানায় একটা জিডিভুক্ত করতে হবে, একটা জিডি করে রাখতে হবে যে আমরা একে গ্রেপ্তার করেছি, এবং প্রতিদিন কত পরিমাণ কে গ্রেপ্তার করা হলো, কয়জনকে গ্রেপ্তার করা হলো বা কাকে কাকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়টা ওই থানায় প্রদর্শন করতে হবে, একটা লিখিতভাবে প্রদর্শন করতে হবে। এবং সেটা জেলায় প্রদর্শন করতে হবে যে ওই জেলায় কতজন গ্রেপ্তার হলো, এবং সেটা পুলিশ হেডকোয়ার্টার বা বিভাগীয় যে হেডকোয়ার্টারগুলো আছে সেখানে প্রদর্শন করতে হবে। এরপরে যে সংশোধনীটা আনা হয়েছে সেটা হচ্ছে সাক্ষী বা ভিকটিমের সুরক্ষায়। সাক্ষী, অনেক সময় দেখা যায় সাক্ষী সাক্ষ্য দিল, তারপরে যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে তাকে মারধর করা হচ্ছে বা টর্চার করা হচ্ছে। এক্ষেত্রে আদালত সাক্ষী বা ভিকটিমের যে সুরক্ষা দরকার, সেই সুরক্ষায় প্রয়োজনীয় আদেশ দিতে পারবে, অর্থাৎ তাকে নিরাপত্তা দিতে পারবে। এরপর একটা গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, সেটা মিথ্যা মামলা। আমরা ফৌজদারি বিধিতে দেখি বেশিরভাগ সময় মিথ্যা মামলা করা হয়।
এই প্রায় 50% ক্ষেত্রে মিথ্যা মামলা করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি কেউ মিথ্যা মামলা করে তাকে বাধ্যতামূলকভাবে সাজা দিতে হবে। আগে ছিল অপশনাল, যে কেউ কিছু কিছু ক্ষেত্রে সাজা দেওয়ার বিধান ছিল, বা অপশনাল একটা বিষয় ছিল যে কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে তাকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখন সেটা বাধ্যতামূলক করা হয়েছে যে কেউ যদি মিথ্যা মামলা করে তাকে বাধ্যতামূলকভাবে শাস্তি প্রদান করতে, এবং তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে হবে। এবং পরবর্তীতে একটা সংশোধনী আনা হয়েছে যেটা 15 দিনের বেশি কাউকে রিমান্ডে রাখা যাবে না। এই সংশোধনীটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী। অর্থাৎ আমরা দেখতে পাই যে মিথ্যা মামলার বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মিথ্যা মামলা দেশ ছয়লাভ, আর কোর্টে এত পরিমাণ মিথ্যা মামলা যে আসল মামলায় আমরা যেতে পারছি না। আরেকটা বিষয়, 54 ধারা যে সংশোধনী আনা হয়েছে, এই সংশোধনের খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী। পুলিশ যখন খুশি তখন একজনকে গ্রেপ্তার করে এনে বলতো যে কগনিজেবল অফেন্স করেছে, ইনি এই করেছে, ইনি সেই করেছে। তো এইটাও খুবই গুরুত্বপূর্ণ সংশোধন। এরপর গ্রেপ্তারের যে বিষয়টা, গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব আসামির পরিবারকে জানাতে হবে এবং পুলিশকে যে পরিচয়টা প্রকাশ করতে হবে, এই সংশোধনীতে এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। এবং রিমান্ডের যে বিষয়, রিমান্ডের পরে অনেকেই দেখা যায় হাঁটাচলাই করতে পারছে না, বা তাকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তো এখন থেকে যে রিমান্ডের পরে ডাক্তারি পরীক্ষা, যদি কেউ আহত হয় বা অসুস্থ হয় ডাক্তারি পরীক্ষা করতে হবে। ডাক্তারি পরীক্ষার পরে যদি দেখা যায় যে ওই যে পুলিশ আপনার রিমান্ডের সাথে জড়িত, বা যে পুলিশ তাকে আহত করার সাথে জড়িত, সেই পুলিশের বিরুদ্ধে যদি কোনো কিছু প্রমাণিত হয় যে সেই পুলিশ টর্চার করে তাকে অবস্থা করেছে, তাহলে সেই পুলিশের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হবে। এবং পিবিআই, সিআইডি, টিবি যেই গ্রেপ্তার করুক সেই সংশ্লিষ্ট থানায় তাকে একটা জিডিভুক্ত করতে হবে। তো আমরা 2025 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধনী সম্পর্কে জানলাম। এই সংশোধনটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটি সময়ের দাবি ছিল। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।